এই হাজার কোটি টাকা ব্যয় করছেন আপনি একটা নির্বাচন করতে, যেখানে মানুষের কোনো অংশগ্রহণই নাই। 7 তারিখে যেটা হলো, এটাকে আসলে আমি কখনোই নির্বাচন বলতে রাজি না। এটা নিজেদের মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলেছেন সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনগুলির একটি। এটা না বললে তো আসলে হবে না। উনি কি স্বীকার করবেন বাংলাদেশের সবচেয়ে 52 বছরের ইতিহাসের সবচেয়ে বিভৎসতম নির্বাচনটি ওনার হাত দিয়ে হয়েছে? এটা বললে কি ওনার রাজনীতি থাকে? ওনাকে এই কথাটা বলতে হয় কারণ এই মেসেজটা ওনাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাতে আওয়ামী লীগের যেই ভাইরা আমাদের সাথে আসেন আলোচনায় তারা জোর গলায় বলতে পারেন শ্রেষ্ঠ নির্বাচন 7 তারিখে হয়ে গেছে। সেই নির্বাচনে ফেয়ার হলে হয়তো তারা অনেকেই জিতে আসতে পারতেন, কিন্তু তারপরেও তাদের বলতে হবে যে নির্বাচনটি চমৎকার হয়েছে। এই মেসেজটা উনি আসলে ওনার দলের নেতাকর্মীদের মধ্যে ডেসিমিনেট করতে চান। এটা মানুষকে দেওয়া মেসেজ না, মানুষ জানে কি হয়েছে সেদিন। তো যাই হোক, 7 তারিখের যেই খেলাটা হলো, সেই খেলার পরে আমাদের আসলে কি বা অবশিষ্ট আছে? এই প্রশ্ন আপনিও করতে পারেন। 14-র পরে কি অবশিষ্ট আছে, 18-র পরে কি অবশিষ্ট আছে, 24-এর পরে কি অবশিষ্ট আছে? অবশিষ্ট আসলে কিছুই নাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজনীতি বুঝতে হলে, রাজনীতি করতে হলে, রাজনীতির আলোচনা চালাতে হলে ওনার বক্তব্যকে গুরুত্ব আমাকে দিতেই হবে। সেখানে উনি খুব স্পষ্ট করে নির্বাচনের চিত্র দিয়েছেন। বিদেশি শক্তিগুলো এই সরকারের পাশে ছিল। উনি জানতেন বিএনপির আন্দোলন করে যতই করুক সফল হবে না, সবকিছুই আগে থেকে সেট করা আছে। এবং তিনি 3 প্রকারের ভোটের কথা বলেছেন। এক হচ্ছে 2-1টা আসন যেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। 2 নম্বর হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী চেয়েছেন যাকে জেতাতে সে ওই আসনে জিতেছে, আর বাকিগুলো যার যেভাবে পেরেছে, কেউ পেশি শক্তি, কেউ অর্থ, কেউ প্রশাসন, যে যেভাবে পেরেছে তার মতো করে সে ওই আসনগুলো নিয়েছে। এগুলো উনি যখন স্বীকার করছেন, উনি তো বলছেন কথাগুলো, তাই না? ওনার দলীয় ফোরামে বলছেন, গণমাধ্যমে আসছে, তার মানে উনি মেসেজটা দিচ্ছেন। তারপরেও যদি ওনারা নির্বাচনের মাঠে থেকে এই সহযোগিতাটা চালিয়ে যেতে চান, সেটা তাদের দলীয় স্ট্যান্ড। আরেকটা বিষয় কি, আমি রাজনৈতিক কর্মী নিজে এবং আমি রাজনৈতিক পরিবারের সন্তান, সুতরাং রাজনীতিতে না আসলে 5 বছর পর আপনি কোথায় যাবেন এটা কারো কারো গোল হয়। কারো কারো গোল হয় আমি 5 দিন পরে কোথায় যাব, এটাও হতে পারে। সাকিব আল হাসান ফর এক্সাম্পল, মন্ত্রী হয়ে যেতে হবে আমাকে, 5 বছরের গোল থাকতে পারে, ক্ষমতায় যেতে হবে আমাকে। আরেকটা হতে পারে যে আমার ছবিটা আসলে ইতিহাসে কিভাবে থাকবে। এখন আমার লেখার কনক্লুশন এটা ছিল যে ইতিহাসের আবর্জনায় আস্থা করে আসলে আওয়ামী লীগ একা যাবে না, সাথে আরেকটি দলকেও তারা সাথে নেবে। এই যে আজকে প্রধানমন্ত্রী বললেন অতি ডান এবং অতি বাম মিলে সরকারকে হটানোর চেষ্টা করছে, কথাটি তো ভুল নয়। এবং এমন সব দলকে আমরা পাশাপাশি বসতে দেখছি, আলাপ করতে দেখছি, যেটা আসলে কয়েক বছর আগেও অচিন্তনীয় একটা ব্যাপার ছিল। বিষয়টা এখন অনেকটা এরকম হয়েছে যে আমার ক্ষমতা দরকার নাই, আমি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি কিনা, আমি গণতন্ত্রে মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি কিনা, আমি মানুষের মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি কিনা, এবং পুরো বাংলাদেশটা মিলে যে 9-6 গত কয়েক বছরে একেবারে সিস্টেম করা হয়েছে, সিস্টেমটা ভাঙাই সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, সেটার বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি কিনা। এই জায়গাগুলোতে যদি একমত হই মোটা দাগে, তাহলে আপনি আসলে চরম ডান কিনা বা আপনি আসলে ভীষণ রকম বাম কিনা, সেটা আমরা আসলে কেউই আর বিচার বিবেচনা করছি না। দেখুন নাজনীন, কেউ যদি মনে করেন যে উনি নৌকায় ভোট দেবেন, আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই এটা তার একেবারে জন্মগত অধিকার। উনি কাকে ভোট দেবেন, কাকে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করবে, এটা তার অধিকার। কিন্তু সেটা যদি একটি বিশেষ গোষ্ঠী নির্ধারণ করে এবং তারা মনে করে তারা যেভাবে বলবে ঠিক সেভাবেই দেশটি চলবে, সে তাদের সিলেক্টেড পার্সন দিয়েই দেশ চলবে, তাহলে আপনি আর এই গণতন্ত্র শব্দটাও বলবেন না, নির্বাচন খেলারও দরকার নেই। কারণ এই 1000 কোটি টাকা ব্যয় করছেন আপনি একটা নির্বাচন করতে, যেখানে মানুষের কোনো অংশগ্রহণই নাই, এটার তো কোনো অর্থ দাঁড়ায় না।